হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঠের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যে আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলি চলছে, সেই অধ্যায়ভিত্তিক ক্লাসেরই আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাল সাম্রাজ্য। দেখো, এর আগে আমাদের যদি আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলি দেখি, যেমন আমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, প্রাচীন ভারতের মধ্যে রয়েছে আমাদের হরপ্পা, বৈদিক সভ্যতা এবং বিভিন্ন ধরনের যে রাজবংশগুলো রয়েছে, সেই রাজবংশগুলি আমাদের অলরেডি কিছু কিছু কভার হয়ে গেছে। তার মধ্যে দেখো, ইদানিং যেগুলি আমাদের হয়েছে সেগুলি হচ্ছে কি গুপ্ত বংশ, শশাঙ্ক, পুষ্যভূতি সাম্রাজ্য। তাই তো এই গুপ্ত বংশ বা গুপ্ত বংশের পরবর্তী যে আমাদের শশাঙ্ক রয়েছে, শশাঙ্কের পর যে আমাদের পাল সাম্রাজ্য বা বাংলার পাল সাম্রাজ্য, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, শশাঙ্কের মৃত্যুর পর, এর আগেও আমি বলেছিলাম শশাঙ্ক যখন আমি আহ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায়, বিশেষ করে বাংলায় একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। তাই তো এই অরাজকতার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলার যে মানুষেরা, সেই মানুষেরা কি করেছিল, একটি নির্বাচনের মাধ্যমে আমাদের গোপালকে বাংলায় সিংহাসনে বসিয়ে দেন। এই গোপালকে যখন বাংলার সিংহাসনে বসিয়ে দেন, তখনই এই গোপালের যে রাজবংশটা, সেটাই পাল বংশ নামে পরিচিতি পাবে। তাই তো দেখো, এই যে পাল বংশটা বা বাংলার, আমরা বলতে পারি কোথাকার, বাংলার, এই যে বাংলার এই পাল সাম্রাজ্যটা আমাদের কোন কোন এক্সামের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। দেখো, যেমন হচ্ছে ডাব্লিউপি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউপি এসআই, ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপি কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ এসআই, এগুলোতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে কি এসএসসি জিডি, পিএসসি, এসএসসি, এছাড়াও রয়েছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি, এমটিএস এবং অল কম্পিটিটিভ এক্সাম যেমন গ্রুপ ডি, গ্রুপ সি, এছাড়াও ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সব পরীক্ষার ক্ষেত্রে এই বাংলার যে পাল বংশটা, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখো, এই পাল সাম্রাজ্য, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে আমি বলে দিলাম, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। বাংলায় মৎস্যনের পরেই আমাদের বাংলার প্রথম নির্বাচিত রাজা হয়ে যান কে, গোপাল। তাই তো তো দেখে নেই গোপাল সম্পর্কে। দেখো কি রয়েছে, গোপাল যিনি কিনা 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিল, বাংলায় রাজত্ব করেছিল। কি বললাম, এই যে গোপাল 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিল, সিংহাসনে বসেছিল বা সিংহাসনে থেকেছিল। দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি বা সকলে জানি, গোপাল। তিনি ছিলেন কি বৌদ্ধ ধর্মের অনুরাগী। তার মানে পাল সাম্রাজ্যের যে রাজা রয়েছে গোপাল, তিনি কোন ধর্মের অনুরাগী ছিলেন, তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। দেখো, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম, গৌতম বুদ্ধ, তাই না, গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল, গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল কি, সিদ্ধার্থ। তাই তো গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল, সিদ্ধার্থ। তাই তো তিনি কুন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাই তো এরপরে দেখো, তিনি তিনি বলতে এখানে গোপালকে বোঝানো হচ্ছে অদন্তপুরে মহাবিহার স্থাপন করেছিলেন। আর তার রাজধানী ছিল মুঙ্গের। এই মুঙ্গেরটা বর্তমানে কোথায় অবস্থিত, এই মুঙ্গেরটা বর্তমানে আমাদের বিহার রাজ্যে অবস্থিত। বিহারের মধ্যে অবস্থিত হচ্ছে কি মুঙ্গের। বোঝা গেল। এরপরে নেক্সট চলে যাই, নেক্সটে কে রয়েছে আমাদের, ধর্মপাল। ধর্মপাল সম্পর্কে আমরা জানবো। দেখো, আমাদের গোপালের পরেই গোপালের ছেলে নাম কি হবে, ধর্মপাল। ধর্মপাল সিংহাসনে বসবেন, যিনি কিনা 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহাসনে বিরাজমান থাকবেন। 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো, তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। পরীক্ষায় আসে যে পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাবে আমাদেরকে ধর্মপাল।
তিনি কি কি উপাধি ধারণ করেছিলেন? দেখো, উত্তরাপদ স্বামী, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ উপাধি নেন। এই যে তিনি যে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ উপাধিটা নেন, এটি কিভাবে নেন? তিনি মানে ধর্মপাল কনৌজ দখল করার পর বা কনৌজ জয়ের পর তিনি এই পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ উপাধি ধারণ করেন। আর ধর্মপালের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র। দেখো, ধর্মপালের রাজধানী কোথায়? পাটলিপুত্র। তার আগে গোপালের রাজধানী কোথায় ছিল? গোপালের রাজধানী ছিল মুঙ্গের, যেটা বিহারে অবস্থিত। এবং ধর্মপালের যেটা রাজধানী হয়ে যাচ্ছে আমাদের পাটলিপুত্র, তাই তো? পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটলিপুত্রের বর্তমান নাম হচ্ছে আমাদের পাটনা। এই পাটনা, তাই তো, যেটা আমাদের কি বিহারের কি রাজধানী। তাহলে কি পাটলিপুত্র কি হয়ে যাচ্ছে? পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা হয়ে যাচ্ছে। আর পাটনা কি বিহারের রাজধানী, তাই তো? এই যে পাটনা বা পাটলিপুত্র কোন কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে গঙ্গা ও কি হচ্ছে সোন নদীর তীরে, তাই না? গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী বা প্রধান নদী। আর সোন কি হচ্ছে? সোন হয়ে যাচ্ছে আমাদের উত্তর বাহিনী নদী। ভারতের একটি উত্তর বাহিনী নদীর নাম যদি আসে পরীক্ষায়, তাহলে কি হয়ে যাবে? সোন। এছাড়াও দেখো, এই যে পাটলিপুত্র শহরটা কে প্রথম স্থাপন করেছিল? এই পাটলিপুত্র শহরটা এর আগে আমরা যখন হর্ষঙ্ক বংশ পড়েছিলাম তখন কি জেনেছিলাম? যে পাটলিপুত্র শহরটা আমাদের অস্থায়ীভাবে বানিয়েছিলেন বা নির্মাণ করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন উদয়ভদ্র। কি নাম? উদয়ভদ্র। আর এটাকে স্থায়ীভাবে পাটলিপুত্রকে রাজধানী বানিয়েছিলেন কে? কালাশোক। কি নাম? কালাশোক বা এর আরেক নাম রয়েছে কি নাম? কাকবর্ণ। কি নাম? কাকবর্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে পাটলিপুত্র সম্পর্কে বিশেষ ইনফরমেশন, তাই তো? পরের লাইনে চলে যাই। কি দেখো, ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার আর কি সোমনাথপুর স্থাপন করেছিলেন। এছাড়াও ধর্মপাল কি করেছিলেন? বিক্রমপুর মহাবিহার এবং সোমনাথপুরে স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি কি করেছিলেন? এছাড়াও তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ করেছিলেন। তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, তোমরা কমেন্টের মাধ্যমে সেই হোমওয়ার্কটির অ্যান্সার আমাকে জানাবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? এই নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল? ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সবাই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিল। তোমরা যারা গুপ্ত বংশ পড়েছো তারা অবশ্যই এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে জানো। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে গুপ্ত সাম্রাজ্যে। এরপরে দেখো, তার সময় থেকেই, এখানে তার বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে তার বলতে আমাদের ধর্মপালকে বোঝানো হচ্ছে। তার বলতে কাকে বোঝানো হচ্ছে? ধর্মপালকে বোঝানো হচ্ছে। তার সময় থেকেই ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। ত্রিশক্তি বলতে তিনটা বড় বড় শক্তিধর রাজার সঙ্গে কি হয়? সেই সময় সংঘর্ষ হয় কনৌজকে ঘিরে। কাকে ঘিরে? কনৌজকে ঘিরে। এর আগেও আমরা যখন শশাঙ্ক পড়েছিলাম তখন দেখেছিলাম যে কনৌজকে কেন্দ্র করে শশাঙ্ক, হর্ষবর্ধন, এছাড়া মালবরাজ, ঠিক আছে, এদের মধ্যে কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। কিন্তু পাল রাজা ধর্মপালের সময় আমাদের কি দেখবো? এই ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়েছিল। এই ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়েছিল কাকে নিয়ে? কনৌজকে নিয়ে, তাই তো? কে কে এই ত্রিশক্তি সংঘর্ষের মধ্যে ছিল? দেখো, বাংলার পাল রাজারা ছিল, ঠিক আছে। এছাড়াও কি হচ্ছে? আমাদের প্রতিহার রাজ থাকছে। এছাড়াও কি থাকছে?
এছাড়া থাকছে আমাদের রাষ্ট্রকূট রাজ। বাংলার পাল রাজাদের মধ্যে কি থাকছে? বাংলার পাল রাজাদের মধ্যে পালের মধ্যে কি থাকছে? ধর্মপাল। এরপরে প্রতিহারের মধ্যে কি থাকছে? প্রতিহারের মধ্যে থাকছে বৎসরাজ, দন্তাস্য, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটের মধ্যে কি থাকছে? ধ্রুব। এই তিনজনের মধ্যে কি হবে? ত্রিশক্তি সংঘর্ষ হবে, বৎসরাজ, তাই তো। দেখো এই বাংলার কে থাকবে? বাংলার ধর্মপাল থাকছে, প্রতিহার রাজ কে থাকছে? বৎসরাজ, আর রাষ্ট্রকূটের মধ্যে কে থাকবে? ধ্রুব থাকবে। এই তিনজনকার মধ্যে কি হবে? ত্রিশক্তির সংঘর্ষ হবে। এই ত্রিশক্তির সংঘর্ষের সময় আমাদের যে ধর্মপাল তিনি পরাজিত হবেন, তাই না? দেখো এই যে প্রতিহার রাজ বৎসরাজ যে আছে, বৎসরাজ কাকে পরাজিত করবে? ধর্মপালকে পরাজিত করবে। এই রাষ্ট্রকূট রাজ ধ্রুব কাকে পরাজিত করবে? বৎসরাজকে পরাজিত করবে। দেখো এই ত্রিশক্তির সংঘর্ষ হওয়ার পরেও তারা নিজেদের রাজ্যে নিজেরাই ফিরে যাবে। কেউ কিন্তু কনৌজকে সেরকম করে স্বাধীন, বা সেই সময় আমি বলতে পারি যে কনৌজকে কেউ কিন্তু একবারে অ্যাডজাস্ট বসে কেউ রাজত্ব করেনি। সবারই মধ্যে যুদ্ধ হওয়ার পরে কি হলো? সবাই নিজেদের জায়গায় ফিরে গেল, তাই তো। তো ত্রিশক্তি সংঘর্ষ কাদের মধ্যে হয়েছিল? ধর্মপাল, বৎসরাজ এবং ধ্রুবের মধ্যে হয়েছিল, যেটাকে আমরা বলি পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। এই তিনটা রাজ্যের মধ্যে বা তিনজন রাজার মধ্যে হয়েছিল, ঠিক আছে। নেক্সটে চলে যাই আমরা। নেক্সট কি রয়েছে? নেক্সট পয়েন্ট দেখো, এরপরে চলে আসবে ধর্মপালের পরে দেবপাল, যিনি কিনা 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত কি করবে? রাজত্ব করবে। দেখো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দেবপাল। আবার কোন কোন বইয়ে পাল বংশের প্রথম শ্রেষ্ঠ রাজা কাকে ধরা হয়? প্রথম মহিপালকেও ধরা হয়, কিন্তু মহিপাল, তাই তো। বা একে আমরা বলতে পারি সেকেন্ড, তিনি সেকেন্ড পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, ঠিক আছে। প্রথম মহিপালকে কি বলা হয়? সেকেন্ড পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। দেখো দেবপাল, যিনি কিনা কি বললাম 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবেন, তাকে কি বলা হচ্ছে? শ্রেষ্ঠ রাজা হিসেবে দেবপালকে বলা হচ্ছে। উপাধিটা কি? এই দেবপালের উপাধি কি কি ছিল? উত্তরাপদ স্বামী। দেখো দেবপাল সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? বাদল স্তম্ভ লিপি থেকে। বাদল স্তম্ভ লিপি থেকে দেবপাল সম্পর্কে আমরা জানতে পারি। দেখো তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এছাড়াও টেলিগ্রামে জয়েন হতে পারো। পাঁচের পাঠশালা আমাদের কি রয়েছে? ফেসবুক পেজ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। নেক্সট চলে যাই আমরা, কি রয়েছে দেখে নাও তোমরা। দেখো কি রয়েছে? তিনি বলতে কি কাকে বোঝাচ্ছে? তিনি বলতে আমাদের দেবপালকে বোঝাচ্ছে, তাই তো। তিনি গুজর রাজ মিহির ভোজ এবং রাষ্ট্রকূট রাজ প্রথম অমবর্ষকে পরাজিত করেন। কি বললাম? তিনি গুজর রাজ মিহির ভোজ এবং রাষ্ট্রকূট রাজ মানে রাষ্ট্রকূট রাজা অমবর্ষকে পরাজিত করেন। তার রাজধানী ছিল কোথায়? মুঙ্গের। তিনি আবার যে রাজধানী রয়েছে গোপাল, যে রাজধানীটা প্রতিষ্ঠিত করেছিল, সেখানে তিনি আবার তার রাজধানী ফিরিয়ে আনেন, তাই তো। এরপরে দেখো জাভা ও সুমাত্রার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্র দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ
প্রতিষ্ঠার জন্য 5টি গ্রাম চাইলে দেবপাল সেটাকে মঞ্জুর করেন। ঠিক আছে, কি বললাম, সেই সময়কার বা এখনকারও যে আছে আমাদের জাভা এবং সুমাত্রার শৈলেন্দ্র বংশীয়, জাভা সুমাত্রা আমাদের এখনো আছে, তাই তো, এবং সেখানকার রাজাকে শৈলেন্দ্র বংশীয় রাজা কি নাম, বালপুত্র দেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার জন্য 5টি গ্রাম চাইলে দেবপাল তা মঞ্জুর করে দেন, তাই তো। এরপর নেক্সট লাইনে চলে যাই আমরা। নেক্সট দেখো প্রথম মহিপাল। দেখো কিছুক্ষণ আগে আমি বললাম যে প্রথম মহিপালকে কি বলা হচ্ছে, দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। প্রথম মহিপালকে দ্বিতীয় এই পাল বংশের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, দেখো দেব পালের পর কি বললাম, দেব পালের পর আরো 3-4 জন রাজা পাল বংশে রাজত্ব করেছিল। কি করেছিল, রাজত্ব করেছিল, কিন্তু তারা সকলেই ছিলেন দুর্বল প্রকৃতির রাজা। তাদের যে প্রতিদ্বন্দ্বী রাজারা ছিলেন, যেমন আমি বললাম যে প্রতিহার রাজ, রাষ্ট্রকূট রাজ, তারা অনেকটা পাল সাম্রাজ্যের যে অঞ্চল ছিল সেগুলিকে তারা কি করেছিলেন, তারা অধিকার করে রেখেছিলেন, এবং পাল সাম্রাজ্যটা এত বড় পাল সাম্রাজ্যটা এতটুকুর মধ্যে পরিণত হয়েছিল, তাই তো। তাই পাল সাম্রাজ্যের যে 4 জন বা 3 জন যে রাজা ছিলেন তারা দুর্বল প্রকৃতির রাজা ছিলেন এবং তাদের সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। তাই তার পরবর্তীকালে যে আমরা দেখব প্রথম মহিপাল, যিনি কিনা 988-তে সিংহাসনে বসবেন এবং 1038 খ্রিস্টাব্দ তিনি সিংহাসনে থাকবেন। এই যে প্রথম মহিপালকে কি বলা হচ্ছে, দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। ঠিক আছে, তিনি দেখো পাল সাম্রাজ্যের হিতগৌরব পুনরুদ্ধারে তিনি সক্ষম হন। পাল বংশের যে আগের যে একটা বিশাল সামগ্রিক একটা যে অঞ্চল ছিল, বিশাল বড় একটা অঞ্চল ছিল, সেই অঞ্চলটাকে তিনি আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছিলেন এবং তিনি সেটাতে সফলও হয়েছিলেন। নেক্সট লাইন দেখো, তার রাজত্বকালে গজনীর সুলতান কে ছিলেন, মামুদ। গজনীর সুলতান মামুদ বারংবার ভারত আক্রমণ করেন। দেখো তার সমসাময়িক আমরা দেখি গজনীর সুলতান মামুদ বারংবার ভারত আক্রমণ করেছিলেন। দেখো গজনী যদি এখন আমি দেখি যে গজনী কোথায় অবস্থিত, আফগানিস্তান, তাই তো। গজনী বলতে কোথায়, আফগানিস্তানকে বোঝানো হচ্ছে। এই গজনীর সুলতান কে ছিলেন, মামুদ ছিলেন। তিনি বারংবার ভারত আক্রমণ করেছিলেন। দেখো 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনীর সুলতান মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। কি বললাম, গজনী হচ্ছে বর্তমানে আমরা বলতে পারি আফগানিস্তান। গজনীর সুলতান মামুদ যে রয়েছে তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, মানে 27 বছরের মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এবং ভারত আক্রমণ করে তিনি কি করতেন, ভারতের সম্পদ লুট করে নিয়ে তিনি গজনীকে সুন্দরভাবে সাজিয়েছিলেন। ঠিক আছে, তিনি কি করেছিলেন, তিনি সোমনাথপুর মন্দিরও ধ্বংস করেছিলেন। সোমনাথপুর মন্দির কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। দেখো তাহলে কার রাজত্বকালে গজনীর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করলেন, প্রথম মহিপালের রাজত্বকালে। এরপরে দেখো কি রয়েছে, এরপরে আমাদের রয়েছে কি দেখে নিই। দেখো তার রাজত্বকালে বলতে প্রথম মহিপালের রাজত্বকালে রাজেন্দ্র চোল 1022 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন। এবার দেখো রাজেন্দ্র চোল চোল বংশের রাজা ছিলেন রাজেন্দ্র চোলদের বর্তমান যদি আমরা অবস্থান দেখি, বর্তমান অবস্থান চোলদের রয়েছে আমাদের তামিলনাড়ু রাজ্যের মধ্যে। ঠিক আছে, এই তামিলনাড়ু রাজ্যের সেই সময় নাম ছিল কি, চোল রাজ্য। চোল রাজ্যের রাজা কে ছিলেন, এই রাজেন্দ্র চোল, যিনি 1022 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন। কথিত আছে যে চোল রাজা রাজেন্দ্র চোল অ্যাকচুয়ালি তামিলনাড়ু বা আমাদের চোল রাজ্যের মধ্যে সেই সময় ছোট ছোট তারা হ্রদ খনন করেছিলেন। ঠিক আছে, বা জলাশয় খনন করেছিলেন এবং জলাশয়ে
জল নিয়ে যাওয়ার জন্য, তিনি গঙ্গা নদীর জল নিয়ে যাওয়ার জন্য তিনি আহ, এদের কাছে রাস্তা চাইলে কেউ রাস্তা দিতে অস্বীকার করেছিলেন, বা কোনো রাজাই তাকে যেতে আহ, দেননি, বরঞ্চ বাধা দিয়েছিলেন। তাই রাজেন্দ্র চোল সমগ্র রাজাকে পরাজিত করে কি করেছিলেন, এই গঙ্গা নদীর জল তিনি নিয়ে গিয়েছিলেন, এবং পরবর্তীকালে তিনি গঙ্গাই কোন্ড চোল উপাধিও ধারণ করেছিলেন। এটা আমরা যখন চোল সাম্রাজ্য বলবো তখন সেখানে আমরা বিস্তারিতভাবে চোল সাম্রাজ্যের রাজা রাজেন্দ্র চোল, রাজরাজ থেকে শুরু করে মানে দক্ষিণ ভারতে যত কিছু রাজা আছে বা যত কিছু রাজ্য আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়বো বা জানবো। ঠিক আছে, এরপরে নেক্সট রাজা সম্পর্কে আমরা জেনে নিই। নেক্সট রাজা কে রয়েছেন দেখে নাও। নেক্সট রাজা রয়েছে আমাদের দ্বিতীয় মহিপাল, যিনি কিনা 1072 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পাল সাম্রাজ্যের রাজা ছিলেন। দেখো তার রাজত্বকালে বরেন্দ্র ভূমিতে বা উত্তরবঙ্গে কৈবত্য বিদ্রোহ দেখা যায়। দেখো বরেন্দ্র ভূমি বলতে এখন উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলোকে বোঝানো হয়? বরেন্দ্র ভূমি বলতে এখন বর্তমানে আমাদের মালদা জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরকে বোঝানো হচ্ছে, তাই তো? তো সেখানে আমাদের কি হয়েছিল, এই কৈবত্য বিদ্রোহ দেখা দিয়েছিল। দেখো কৈবত্য বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্যক ছিলেন। তো কৈবত্য বিদ্রোহের নায়ককে, এগুলো পরীক্ষায় আসে বারবার বা বারংবার পরীক্ষা তোমাদের চলেই আসে। কৈবত্য বিদ্রোহের নায়ককে দিব্যক। এছাড়াও রয়েছে কি ভীম রয়েছে, তাই তো? দেখো এই যে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে কিছু তোমাদেরকে জানিয়ে রাখি বা কিছু ইনফরমেশন দিয়ে রাখি। কোনো কোনো বইয়ে বা বেশিরভাগ বইয়ে আমরা দেখি যে কৈবত্যরা হচ্ছে উত্তরবঙ্গের কৃষিজীবী বা কৃষি সম্প্রদায়ের মানুষ, এছাড়াও জেলে বা মাঝিকে বোঝানো হচ্ছে। দেখো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা মাছ মাংস মানে যে কোনো প্রাণী হত্যা থেকে তারা বিরত থাকতেন, এবং তারা এই যে উত্তরবঙ্গে যে আমাদের কৈবত্যের শ্রেণীর মানুষেরা রয়েছে তাদেরকে বাধা দান করলে তারা রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেটা কৈবত্য বিদ্রোহ নামে পরিচিত। এই কৈবত্য বিদ্রোহে দ্বিতীয় মহিপাল কি হবেন? মারা যাবেন। দিব্যকের কাছে তিনি কি দ্বিতীয় মহিপাল পরাজিত ও নিহত হন, মানে মারা যান। সেই সঙ্গে দেখো সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে, আমরা সকলেই জানি যে সন্ধ্যাকর নন্দী কি লিখেছিলেন? রামচরিত কাব্য লিখেছিলেন। এই রামচরিত কাব্যে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি, বা কৈবত্য বিদ্রোহ সম্পর্কে বর্ণিত রয়েছে কোথায়? রামচরিত কাব্যে। ঠিক আছে, এরপরে নেক্সট লাইনে আমরা চলে যাব। কি রয়েছে দেখো, এরপরে দেখো দ্বিতীয় মহিপালের পর রামপাল সম্পর্কে আমরা জেনে নিই। দেখো রামপাল, যিনি কিনা 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত পাল সাম্রাজ্যের রাজা ছিলেন। দেখো তিনি ছিলেন পাল বংশের শেষ পরাক্রান্ত নরপতি বলতে রাজা। তার মানে পাল বংশের শেষ শক্তিশালী রাজা কে হচ্ছেন? এই রামপাল হচ্ছেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত এর নায়ক ছিলেন তিনি বলতে রামপালকে বলা হচ্ছে। তিনি কামরূপ রাজ এবং উৎকল রাজকে পরাজিত করেন। এখন দেখো কামরূপ বলতে আমাদের উত্তরবঙ্গের কিছু রাজ্য, যেমন আসাম থেকে শুরু করে আমাদের রামপালের কথা যদি দেখি, উত্তরবঙ্গের আমাদের কুচবিহারের যে পূর্ব দিকটা রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, এগুলো রাজ্যকে তিনি কি করেছিলেন? অধিকার গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি উৎকল রাজ মানে উড়িষ্যা রাজ্যটিকেও তিনি নিজের আওতায় নিয়ে এসেছিলেন। দেখো এছাড়াও তিনি দক্ষিণ ভারতের কিছু রাজ্যকে তিনি জয় করেছিলেন। এরপরে নেক্সট চলে যাই। দেখো কি রয়েছে দেখে নাও তোমরা।
গঙ্গা ও করতোয়ার সঙ্গমস্থলে তিনি রামাবতী নগরের রাজধানী স্থাপন করেন। তার মানে দেখো তিনি আবার কি করলেন, তার যে রাজধানীটা সেটা কোথায়, রামাবতীতে তিনি নিয়ে আসলেন। এরপরে দেখো রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে জানা যায় রামপাল কৈবর্ত বিদ্রোহের নেতা ভীমকে পরাজিত ও নিহত করেন। তাহলে দেখো এই সন্ধ্যাকর নন্দী যিনি কিনা রামচরিত কাব্য রচনা করেছিলেন বা লিখেছিলেন, তিনি কি ছিলেন, তিনি রামপালের সভাকবি ছিলেন। এবং সেই রামচরিত কাব্য থেকে জানা যায় যে পরবর্তীকালে এই যে রামপাল তিনি পরবর্তী যে আমাদের কৈবর্ত বিদ্রোহের নেতা ভীম ছিলেন তাকে তিনি পরাজিত করেছিলেন যুদ্ধে এবং তাকে মেরে ফেলেছিলেন। দেখো পাল যুগের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়, সন্ধ্যাকর নন্দীকে বলা হয়। এছাড়া পাল যুগের বা পাল বংশের শেষ রাজা কাকে বলা হয়, মদন পালকে ধরা হয়। নেক্সট দেখো অন্যান্য তথ্য আমরা জেনে নিব, কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য রয়েছে। যেমন দেখো পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর হলো কি, তাম্রলিপ্ত এবং সপ্তগ্রাম। ঠিক আছে, এই যে তাম্রলিপ্ত কোথায় অবস্থিত, তাম্রলিপ্ত আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, মেদিনীপুর জেলায় অবস্থিত। এবং সপ্তগ্রাম যদি দেখি, সপ্তগ্রাম আমাদের গুজরাটের মধ্যে অবস্থান করছে। দেখো পাল যুগে চর্যাপদ রচিত হয়। পাল যুগে কি হয়, চর্যাপদ রচিত হয়। চর্যাপদটা কি, চর্যাপদ হলো আদি বাংলা ভাষার হচ্ছে একটি রূপ। আদি বাংলা ভাষার রূপকে কাকে বলা হয়, চর্যাপদকে বলা হয়। সেই সময় আমাদের 42টি চর্যাপদ রচিত হয়। এবং আমরা জানি যে আদি চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন কে, নেপাল থেকে হরপ্রসাদ শাস্ত্রী কি করেছিলেন, নেপাল থেকে আমাদের এই চর্যাপদের পুঁথিগুলি উদ্ধার করেছিলেন। ঠিক আছে, এরপরে লাইন দেখো আরব ব্যবসায়ী সুলেমান পাল রাজাদের সময় ভারতে আসেন। কি বললাম, আরব ব্যবসায়ী সুলেমান পাল রাজাদের সময় ভারতে আসেন এবং পাল বংশকে তারা বা কে এখানে সুলেমান রুহিমি নামে আখ্যায়িত করেন। আর পাল রাজারা তাম্রমুদ্রা প্রচলন করেন। পাল রাজারা কি করেন, তাম্রমুদ্রা প্রচলন করেন। তো দেখো এই ছিল আমাদের পাল বংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করলাম আমরা পাল বংশ সম্পর্কে। এর আগে আমরা কি পড়েছিলাম, এর আগে আমরা গুপ্ত বংশ, শশাঙ্ক, পুষ্যপতি সাম্রাজ্য সম্পর্কে আমরা বিশেষ ভিডিও বানিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখবে। এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে।